কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, দিনের বেলা রাতের অন্ধকার। গোপাল, রাজামশাই আর মন্ত্রীমশাই ফসল দেখতে বেরোয়। ফসল দেখতে গিয়ে দেখে মাঠে পুরো ভর্তি সোনার ফসল, ধানে পুরো ভর্তি হয়ে রয়েছে। মন্ত্রীমশাই বলে, দেখলেন তো রাজামশাই, কেমন ক্ষেত ভর্তি হয়ে ধান হয়েছে? রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, একদম ঠিক বলেছ, বাবা কি সুন্দর লাগছে ক্ষেতগুলো। মন্ত্রীমশাই বলে, রাজামশাই এবারে আমি বলেছি সমস্ত রকমের কর তাড়াতাড়ি করে আগের থেকে চাষিদের দিয়ে দেওয়ার জন্য, তাহলে চাষিরা তাড়াতাড়ি করে কর দিয়ে দিলে তাহলে ওই কর আমরা নবাবকেও তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো। এই শুনে রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, একদম ঠিক বলেছ, তোমার বুদ্ধি সত্যি কাজে লাগার মতো। এদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, আমি তো সবসময় ভালো বুদ্ধিই দিই, কিন্তু গোপাল ও তো সবসময় আমার সাথে হিংসা করে রাজামশাই। তারপর রাজামশাই কিছুটা নাম বলে এগিয়ে যায়। তারপর রাজামশাই বলে, গোপাল বলো দেখিনি, এই যে ফুলের গাছটা রয়েছে এটা কি ফুলের গাছ? গোপাল বলে, রাজামশাই এটা একটা বুনো ফুলের গাছ, কারণ বনের ধারে রয়েছে, তাহলে বুনো ফুলের গাছই হবে এটা। রাজামশাই বলে, যতদূর সম্ভব এটা হচ্ছে কুল ফুলের গাছ। অমনি গোপাল শুনে বলে, গোকুল ফুলের গাছ? রাজামশাই গোকুল পিঠে শুনেছি, কিন্তু গোকুল ফুলের গাছ তো শুনিনি। রাজামশাই বলে, তুমি ঘেঁচু জানো। অমনি গোপাল বলে, রাজামশাই আপনি কচু জানেন। রাজামশাই রাগ করে বলে, কি তুমি এই কথা বললে আমাকে? তোমাকে তাহলে আমি একদম রাজসভা থেকে বিতাড়িত করলাম, তুমি যেন আমার চোখের সামনে 3 মাস না আসো। অমনি গোপাল বলে, তাহলে রাজামশাই আপনি আমাকে তাড়িয়ে দিলেন রাজসভা থেকে? রাজামশাই বলে, হ্যাঁ তাই মনে করো। গোপাল মনে মনে ভাবে, রাজামশাইকে একটা চমক দিতে হবে। রাজামশাই আমাকে যখন আপনি তাড়িয়ে দেবেন বলছেন, আমাকে তো বর্ধমানের রাজা হাত ধুয়ে বসে আছেন নেবেন বলে, তাহলে আমি বর্ধমানেই চলে যাই। এইদিকে রাজামশাই এই কথা শুনে মনে মনে ভাবে, গোপাল চলে গেলে তো হবে না, গোপাল ছেড়ে দিলে তো আমার অনেক সমস্যায় পড়তে হবে, এই রূপ করলে তো হবে না। গোপাল, তোমাকে আমি চোখে দেখবো না বলেছি, আসলে তুমি 3 মাস ঘরেই বসে থাকো, তুমি আমার মুখের সামনে না এলেই হলো, আর 3 মাস আমি তোমার বেতনও দিয়ে দেব। গোপাল বলে, বাহ খুব ভালো তো রাজামশাই, আমাকে 3 মাস আসতেই হলো না রাজসভায়, সঙ্গে ছুটিও পেলাম, এ তো খুব ভালো খবর। কিন্তু গোপাল, ফসল ভালো হওয়ার জন্য যে বলেছিলাম তোমাদের সকলের বেতন বাড়িয়ে দেব, কিন্তু সেই বেতনটা কিন্তু তোমার আর বাড়াচ্ছি না। মন্ত্রীমশাই বলে, শুনলে তো গোপাল, তোমার কিন্তু বেতন আর বাড়াবে না, রাজামশাই বলে দিয়েছেন। তারপর রাজামশাই মন্ত্রীমশাই রাজসভায় ফিরে যান, আর গোপাল বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, ও গিন্নি, আমি এখন 3 মাসের ছুটি পেয়ে গেছি, আমার বেতন সমেত। গিন্নি বলে, তাই নাকি? তো খুব ভালো খবর, তাহলে তুমি 3 মাস কি করবে? গোপাল বলে, 3 মাস নাতি নাতনিদের সাথে 3 মাস ধরে খেলা করব, আর সঙ্গে সঙ্গে পড়ে পড়ে ঘুমাবো, আর কি ভালো মন্দ খাবো। এই শুনে গিন্নি বলে, হ্যাঁ, আর তোমার আর কি করার আছে বলো। ওদিকে রাজামশাই রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই এইবারে যে আপনি বলেছিলেন একটা নতুন সুখবর দেবেন, তাড়াতাড়ি করে বলে ফেলুন, নইলে যে আমাদের মনের ভিতর বুকের ভিতরটা কেমন করতে আছে। রাজামশাই বলে, বেশ বেশ, তোমাদের জন্য যখন শোনার জন্য এত আগ্রহ, তাহলে আমি বলে ফেলি। এবারে যেহেতু ফসল ভালো হওয়ার জন্য, তাই তোমাদের সকলের আমি বেতন বাড়িয়ে দেবো বলেছিলাম, তোমাদের মনে আছে তো? সকলে বলে, হ্যাঁ রাজামশাই, অবশ্যই মনে আছে। অমনি রাজামশাই বলে, তাহলে তোমাদের সকলের 10 টাকা করে বেতন বাড়ালাম, আর সেনাপতি, সভাকবি, এমনকি আর বৈদ্যমশাই ওনাদের 15 টাকা করে বেতন বাড়ালাম, আর মন্ত্রীমশাই 20 টাকা করে বেতন বাড়ালাম। মন্ত্রীমশাই বলে, 20 টাকা রাজামশাই? এদিকে মুর্শিদাবাদের নবাব উজিরের সাথে আলোচনা করতে থাকে যে রাজা কৃষ্ণচন্দ্র তো তাড়াতাড়ি করে এবারে করগুলো দিয়ে দিল, সবার আগেই রাজা কৃষ্ণচন্দ্র এবারে কর দিয়ে দিয়েছেন। এইদিকে উজির আপনাকে কর দিয়ে দিয়েছে তাড়াতাড়ি ঠিকই, কিন্তু
ওনার রাজ্যে যে ফসল ভালো হয়েছে এই কথা তো আপনাকে জানাই। নবাব বলে, তাহলে কি করা উচিত বলো উজির? উচিত বলে, তাহলে তো এক রকমের প্যাঁচ আঁটতে হবে যাতে রাজা কৃষ্ণচন্দ্র ওই প্যাঁচ থেকে না বেরোতে পারে। এদিকে নবাব বলে যে গোপাল আছে, প্যাঁচ থেকে তো বেরানো তো খুব সহজ উপায় হবে রাজা কৃষ্ণচন্দ্রের। নবাবদের কথা শুনে অমনি উজির বলে, এইবারে যা প্যাঁচ এঁটেছি নবাব, কিছুতেই রাজা কৃষ্ণচন্দ্র বেরোতে পারবে না। আপনি শুধু চিঠি লিখে পাঠিয়ে দেন যে এই আমাদের এই মহলটাকে দিনের বেলা রাতের অন্ধকার করে দিতে হবে, তারপর দেখুন কেমন করে প্যাঁচে পড়ে। এই কথা শুনে তখন নবাব বলে, বেশ বেশ, তাই নালে সই, তাই নালে চিঠি পাঠিয়ে দাও তুমি দূতকে দিয়ে। তারপর দূতকে দিয়ে চিঠি পাঠিয়ে দেয়। রাজসভায় দূত পৌঁছে অমনি দূত বলে যে আপনাকে চিঠি পাঠিয়েছেন নবাব। অমনি রাজামশাই বলেন যে মন্ত্রী তুমি পড়ে দেখো তো কি বলে পাঠিয়েছেন নবাব। অমনি মন্ত্রী পড়ে বলে যে হ্যাঁ রাজামশাই, অমনি নবাব বলেছেন আমাদের রাজ্যে ভালো ফসল হওয়ার জন্য উনি তাড়াতাড়ি করে কর পেয়ে গেছেন, তার জন্য উনি খুশি হয়েছেন। কিন্তু উনি আরও লিখেছেন যে ওনার মহলটাকে দিনের বেলা রাতের অন্ধকার করে দেখাতে হবে। যদি আপনি দিনের বেলা রাতের অন্ধকার না করে দেখাতে পারেন তাহলে 5,000 স্বর্ণ মুদ্রা ওনাকে দিতে হবে, সঙ্গে 500 বিঘা জমি ওনার নামে দলিল করে দিতে হবে, সঙ্গে 5 মাস আপনাকে কারাদণ্ডে থাকতে হবে। এই শুনে রাজামশাই তো খুব চিন্তিত হয়ে পড়েন। রাজামশাই বলে, তাহলে তোমরা সকলে এক এক করে আমায় বুদ্ধি দাও, কী করলে হবে? মন্ত্রীমশাই বলে, ফ্যান্ডেলওয়ালাকে বলে ভেতরে কাপড় বেঁধে দিলে হবে। অমনি রাজামশাই বলে, তোমার মাথায় গোবরে ভর্তি মন্ত্রী, প্যান্ডেলে কাপড় বেঁধে দিলে তাহলে কি করে অন্ধকার কাটানো যাবে, রাতে দিনের আলো কাটানো যাবে? এটা কি সম্ভব? আর ওই প্যান্ডেলে কাপড় বাঁধতে বাঁধতে যে তুই আমার পুরো কোষাগার শূন্য হয়ে যাবে। অমনি সেনাপতি মশাই বলে যে রাজামশাই, তাহলে বাইরের থেকে বড় অসুস্থ এই সমস্ত গার্ডেনে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে মহলটা অন্ধকার হয়ে যাবে। অমনি রাজামশাই বলে, বুঝেছি তোমাদের অনেক বুদ্ধি, তোমরা সবাই যাও তো এখন এখান থেকে, আর যতদিন পর্যন্ত এই সমস্যা না মিটছে তোমাদের কারুরই আমি বেতন বাড়াবো না। সবাই তো মন খারাপ করে চিন্তিত মনে বাড়ি ফিরে চলে যায়। রাজসভা শেষ হতেই রাজামশাই চিন্তিত মনে রানীমাকে বলতে থাকে যে রানী, এখন কি করা যেতে পারে রানী? এখন নবাব বলে পাঠিয়েছেন ওনার মহলকে দিনের বেলায় রাতের অন্ধকার করে দেখাতে হবে, নইলে আমায় 5,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, সঙ্গে 500 বিঘা জমি দলিল করে দিতে হবে, সঙ্গে আমাকে 5 মাসের জন্য কারাদণ্ড। কি করলে হবে বলো রানী? রানীমা বলতে থাকে, একমাত্র উপায় হচ্ছে গোপালকে ডেকে পাঠানো, গোপাল ছাড়া কোনো উপায় নেই রাজামশাই। রাজামশাই বলে, না রানী, আমি তো বলেই দিয়েছি গোপালকে 3 মাস মুখ দেখবো না বলে, কিন্তু কি করি বলো রানী, আমি কি করে ডাকতে পারি গোপালকে? রানীমা বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এদিকে রানীমা গোপালকে ডেকে পাঠায় প্রহরীকে পাঠিয়ে। গোপাল প্রহরীর কথা শুনে অমনি বেরিয়ে পড়ে রানীমায়ের সাথে দেখা করতে। বোরখা পরে অমনি রাজপ্রাসাদে প্রবেশ করে। রানীমা তো হঠাৎ করে চিনতে পারে না। রানীমা বলে, কে আপনি? হঠাৎ করে বোরখা পরে আমার রুমে চলে এলেন যে? অমনি গোপাল বলে, রানীমা, আমি এসেছি। রানীমা বলে, গোপাল, কি করা যেতে পারে গোপাল? এইরূপ একটা সমস্যা কি করে দূর করা যেতে পারে? গোপাল তখন বলে যে রানীমা, একটু আমায় চিন্তা করতে দেন। রানীমা বলে, গোপাল, কোন যে রাহু গ্রাস করলো? গোপালের মাথায় তখন এক বুদ্ধি চলে আসে। রাজজ্যোতিষীকে গিয়ে বলে, দেখুন তো এর মধ্যে কবে সূর্যগ্রহণ আছে? রাজজ্যোতিষী অমনি গণনা করে দেখে বলে, 22 তারিখে আছে এই মাসের সূর্যগ্রহণ। অমনি গোপাল বলে, রাজজ্যোতিষী, তাহলে আমি আসছি। রাজজ্যোতিষী বলে, কেন হঠাৎ করে গোপাল তুমি জিজ্ঞেস করে আবার পালিয়ে যাচ্ছ যে? গোপাল বলে, পরে বলবো জ্যোতিষী মশাই, আমি এখন চলি বলে গোপাল চলে আসে। তারপর গোপাল রাজামশাইকে বলে, কাজ করলে হবে, আপনি চিঠি পাঠিয়ে দেন, বলে দেন আমরা 22 তারিখে যাচ্ছি,
আর ওই মহলকে আমরা দিনের বেলা রাতের অন্ধকার করে দেখাবো। অমনি রাজামশাই বলে, কি করে করবে গোপাল, বলো তুমি আমায়। গোপাল বলেন, দেখবেন রাজামশাই, আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি গিয়ে দেখবেন শুধু। তারপর 22 তারিখে গিয়ে পৌঁছে যায়। ওখানে যেতেই নবাব আর উজির বলে, কি তোমরা সকলে উপস্থিত হয়ে গেছো তো, তাহলে তোমাদের সাজ সরঞ্জাম কোথায়, আর কী করেই বা দেখাবে আমার ওই মহলটাকে অন্ধকার করে। গোপাল বলে, একটু অপেক্ষা করুন নবাব, এক্ষুনি দেখতে পাবেন। তারপর আস্তে আস্তে করে সূর্যগ্রহণ শুরু হয়। সূর্যগ্রহণ হতে হতে আস্তে আস্তে করে মহলটাও অন্ধকার হয়ে যেতে থাকে। আর পুরোপুরি যখন গ্রহণ হয়ে যায় তখন পুরো সূর্যগ্রহণের ফলে এদিকে মহল পুরো অন্ধকার হয়ে যায়। গোপাল বলে, এবার দেখতে পেলেন তো আপনার মহলটা কেমন দিনের বেলা রাত্রি হয়ে গেল। এই শুনে অমনি নবাব বলে, সত্যি গোপাল, তোমার বুদ্ধি তারিফ করার মতো। আমি সত্যি এবারের মতো তোমাদের কাছে আমি হার মানলাম। যাও উজির, এবার গিয়ে 5000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, সঙ্গে 500 বিঘা জমির দলিল নিয়ে আসো, সঙ্গে তোমাকে আমি কারাদণ্ড দেব বলে দিলাম, কারণ তোমার বুদ্ধি নিয়ে আমি এই সমস্ত কাজ করেছিলাম, আবারও আমি পুনরায় ফাঁসলাম। এই শুনে রাজামশাই গোপাল সমানেই হাসতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।